স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তোমাদের সকালে কি ক্লাস হয়েছে সুমাইয়া? 10টা বাজে। স্যার ইংলিশ ক্লাস হইছে। কোন স্যার নিয়েছে ক্লাস? জি স্যার, বুঝি নাই। ক্লাস কোন স্যার নিয়েছিল? কোন স্যার? ফাইজা ম্যাম নিছে। ও ফাইজা মিস না। তামান্না কেমন আছো? তামান্নার সাউন্ড নাই কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাইতা ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, যারা ক্লাস আসছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা যে 11তম অধ্যায় পড়তেছি ক্লাসে, তোমরা কি এই অধ্যায়ের অঙ্ক এখন পারতেছো নাকি বাসায় কি চেষ্টা করতেছো? জি স্যার। ভেরি গুড। অঙ্ক কিন্তু যেহেতু ক্লাস 7টায় আমরা মাত্র পাই হলো একটা, আমি একটা পাই, ম্যাডাম হয়তো তোমাদের আরো একটা ও দুইটা ক্লাস করেন। তো আমরা যে অধ্যায়টা পড়াই, বিশেষ করে আমি পড়াচ্ছি 11 অধ্যায়, ম্যাডাম পড়াইছে সম্ভবত 8 বা 10 অধ্যায় হতে পারে। তো যেটাই পড়ানো হোক না কেন, তোমরা যদি বাসায় সেটাকে আবার প্র্যাকটিস না করো, ভালো করে চর্চা না করো, তাহলে কিন্তু অনলাইন ক্লাসের বেনিফিট তোমরা পাইবা না। বাসায় অবশ্যই নিজে নিজে চর্চা করবা। আর একটা কথা আমি সবসময় তোমাদের বলে রাখছি, যে বাসায় চর্চা করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ো, অঙ্ক বুঝো না, পারো না, মিলাতে পারো না, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফোন দিবা, সহযোগিতা নিবা, হেল্প নিবা, নিয়ে পড়াশোনাটা শেষ করবা, আগাইবা ইনশাল্লাহ। তা আজকে তোমাদেরকে 11 অধ্যায়ের আরো একটি অঙ্ক আলোচনা করব, উৎপাদন ব্যয় বিবরণী। হ্যাঁ, তো সেটা তোমরা দেখবা, উৎপাদনের বিবরণী একটা অঙ্ক আজকে তোমাদের শেখাবো ইনশাল্লাহ। তোমরা সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা। পরীক্ষায় এই ধরনের অঙ্ক অবশ্যই থাকবে, কারণ কলেজ খুললেই তো দেখা যাবে তোমাদের একটা পরীক্ষা আসবে সামনে। অতএব সেই পরীক্ষা কিন্তু যেগুলো এখন পড়াচ্ছি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেব, অর্থাৎ তোমাদের পারতে হবে। আর যারা ক্লাস করে না, দেখবা তারা ঠিকই বিপদে পড়বে, ভালো করবে না। তোমরা যারা ক্লাস করছো রেগুলার, অবশ্যই তোমরা ভালো করবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। গত ক্লাসে একটা অঙ্ক তোমাদের আমি আলোচনা করে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম যে তোমরা একটা বাসায় অঙ্কটা করবা। তোমরা কি সবাই করছো অঙ্কটা? মেয়েরা কথা বলছো না যে? অঙ্কটা কি করেছো তোমরা? হ্যাঁ, তাসনিম। আচ্ছা দেখো, আজকে তোমাদের জন্য আরো একটি উদ্দীপক আমি তোমাদের জন্য রেডি করেছি, যেটা দিয়ে তোমাদের সাথে আলোচনা করব। উদ্দীপকটা তোমরা এখানে দেখো, আমার সাথে ভালো করে তোমরা পড়ো। পড়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে বলবা। নাফিসা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের হিসাব বই হতে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে, এটা শব্দটা হচ্ছে 31 ডিসেম্বর। তোমাদেরকে এর আগেও বলেছি যে যখন কোনো কম্পোজ করা হয়, আর সেটা যখন তোমার আবার চেঞ্জ হয়ে যায়, মানে অন্য কোথাও যখন এটাকে নেওয়া হয় আর কি, স্লাইডে অথবা তোমার পাওয়ার পয়েন্টে, তখন কিছু কিছু বর্ণ চেঞ্জ হয়ে যায়। এর একটা বর্ণ হচ্ছে যে বয়শূন্যটা, বয়শূন্যটা সবসময় ও হয়ে যায়। হ্যাঁ, তারপরে ধরো প চেঞ্জ হয়ে যায়, ব চেঞ্জ হয়ে যায়।
হ্যাঁ, ব হয়ে যায় ও। এই বানানের বিষয়গুলো তোমরা একটু সচেতন হইবা বাংলা বানানোর ক্ষেত্রে আর কি। ইংরেজি ওয়ার্ড চেঞ্জ কম হয়, বাংলা ওয়ার্ড গুলো প্রায় চেঞ্জ হয়ে যায়, খুব বেশি হয় না, মাঝে মাঝে একটা দুইটা হয়। তো তোমরা সচেতন হইলে পরে তোমরা, কারণ অ্যাকাউন্টিং এর কিছু ভাষা আছে যেগুলো তোমরা কমার্সের স্টুডেন্ট পারবা, এটা অন্যরা বুঝবে না। তো বলছিলাম 31 ডিসেম্বর তারিখে নিম্নোক্ত তথ্যাবলী সংগৃহীত হয়েছে। কাঁচামাল মজুদ 1/1/2020 80,000 টাকা। আমি তোমাদেরকে প্রশ্ন করব, এই কাঁচামালের মজুদ 1/1/2020 এটা বলতে তোমরা কি বুঝো, কে কি বুঝো একটু বলো দেখি। বলো, একজনে বলো যে কাঁচামাল মজুদ 1/1/2020 80,000 টাকা লেখা আছে, এই দ্বারা তোমরা কি বুঝো এই শব্দটা দ্বারা? কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, ভেরি গুড। এই তো বলতে হবে, বলো না কেন, সাহস করে বলতে হবে। এইটা দ্বারা বোঝায় কাঁচামালের প্রারম্ভিক মজুদ। ফাইন। আচ্ছা রাইতে বলো, কাঁচামাল মানে জিনিসটা কি, কাঁচামালটা কি? রাইতে আমার শুনতে পাচ্ছ? আচ্ছা আমি বলছি, খেয়াল করে শোনো। কাঁচামাল মানে হচ্ছে কোনো পণ্য তৈরি করার মূল উপাদান। কাঁচামাল হচ্ছে যে যে কোনো একটা যদি পণ্য তৈরি করো, সেই পণ্যের মূল যে উপাদানটা রয়েছে সেটা তার কাঁচামাল। যেমন মনে করো আমি যদি তোমাদেরকে যদি বলি ভাত খাওয়াচ্ছ তোমরা, ভাত, ভাতের কাঁচামাল কি বলো দেখি? ভাতের স্যার চাল নাকি ধান? চাল। ভাতের কাঁচামাল হচ্ছে চাল, চালের কাঁচামাল হচ্ছে ধান। হ্যাঁ, ফাইন, ভেরি গুড, তোমার উত্তর একদম রাইট। যেমন তোমরা জামা পরো, যে জামা তোমরা তৈরি করেছো, তৈরি করে গায়ে তোমরা জামা পরো, সে জামার কাঁচামাল হচ্ছে কাপড়। জামার কাঁচামাল হচ্ছে কাপড়। আবার যেমন মনে করো তোমরা যে বই পড়ো, এই বইয়ের কাঁচামাল হচ্ছে কাগজ। কাগজ হচ্ছে বইয়ের কাঁচামাল, খাতার বইয়ের কাঁচামাল হচ্ছে কাগজ। তোমরা বাসায় যে ফার্নিচার ব্যবহার করো, খাট, শোকেস, আলমারি, এগুলো কাঁচামাল হচ্ছে কাঠ। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের যে মূল উপাদান, যেটা দিয়ে ওই জিনিস তৈরি করা হয়, ওইটাকে বলা হয় তার কাঁচামাল। তো এখানে কাঁচামালের প্রারম্ভিক মজুদ বলতে বোঝানো হয় যে আমার কাছে, মানে কারবারের কাছে, নাফিসা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কাছে আগে থেকে কিছু কাঁচামাল তার কাছে রয়েছে। আগে থেকে করতে রইলো যে সে আগে যে পণ্য তৈরি করেছে, সেই পণ্য তৈরি করার সময় যে কাঁচামাল ব্যবহার করেছে, ব্যবহার করার পরে কিছু কাঁচামাল বেশি হয়েছে, ওই আগের পণ্যের যে বেশি কাঁচামালটা, এটি বর্তমান উৎপাদন সালের জন্য বা উৎপাদন বছরের জন্য এটা প্রারম্ভিক কাঁচামাল বলা হয়। তারিখ দেখে বুঝবা কোনটা প্রারম্ভিক কোনটা সমাপনী। যেহেতু এখানে বলা আছে 1/1/2020 আর অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2020, দেখো খুব খেয়াল করে তারিখটা দেখবা, এখানে লেখা আছে 31 ডিসেম্বর 2020 আর এখানে বলা আছে 1/1/2020। এই দুই তারিখ দেখে বুঝতে হবে এটা হচ্ছে বছরের শুরু আর ওইটা বছরের শেষ। সুতরাং জানুয়ারির 1 তারিখে যে কাঁচামালের টাকা লেখা আছে, এটা হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। পরক্ষণই বলা আছে কাঁচামালের সমাপনী মজুদ 31/12/2020। 31/12 মানে হচ্ছে বছরের শেষ তারিখ, ডিসেম্বর মাসের 31 তারিখ। তো ডিসেম্বর মাসের 31 তারিখ কাঁচামাল মজুদ ছিল 25,000 টাকা। এই কাঁচামালের সমাপনী মজুদ দ্বারা বোঝানো হয় যে যে পরিমাণ কাঁচামাল এই বছর ব্যবহার করতে পারি নাই, মানে ব্যবহার হয় নাই, কারবারের কাছে রয়ে গেছে অব্যবহৃত, যেটা অব্যবহৃত থেকে যায় বছরের শেষে, এটাকে বলা হয় কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদ। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। ফাইন। এরপরে বলা আছে অফিস খরচ 5,000 টাকা, বিক্রয় কর্মীর বেতন ও কমিশন, এখানেও বসিনটা ও হয়ে গেছে।
বিক্রয় কর্মীর বেতন ও কমিশন। তোমাদেরকে আগের ক্লাসে আমি উপরিব্যয় নিয়ে অনেক আলোচনা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কিছু হচ্ছে কারখানার উপরিব্যয়, কিছু অফিস উপরিব্যয়, কিছু আছে বিক্রয় উপরিব্যয়। তো তোমাদের যদি আমার সেই আগের ক্লাসটা মনে থেকে থাকে, তাহলে আমি তোমাদের যদি প্রশ্ন করি, বিক্রয় কর্মীর বেতন ও কমিশন এটা কোন ধরনের উপরিব্যয়, কে বলতে পারবা? বিক্রয় কর্মীর বেতন ও কমিশন এটা কোন ধরনের উপরিব্যয়, কে বলতে পারবা? সুমাইয়া, তামান্না, একজনে বলো, কে বলতে পারবা? পারবা না কেউ? আচ্ছা, আগে এটা বলো, উপরিব্যয় কয় রকমের উপরিব্যয় আছে? দেখি, আমি তোমাদের সাথে আলোচনা করেছি গত ক্লাসে, আগের ক্লাসে এখন লিখে দিয়ে আমি আলোচনা করেছি তোমাদের সাথে। স্যার 3 ধরনের। কি কি বলো তো? কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। ভেরি গুড, এটা তুমি পেরেছো। তাহলে বিক্রয় কর্মীর বেতন কমিশন এটা কোনটার মধ্যে পড়ে তোমার কি মনে হয়? স্যার বিক্রয় পরিবের মধ্যে। অবশ্যই বিক্রয় পরিবারের মধ্যে, কিন্তু লেখাই আছে বিক্রয় কর্মীর বেতন ও কমিশন, সুতরাং এটা বিক্রয় পরিবারের মধ্যে পড়ে। যেমন অফিস খরচ বলা আছে 5,000 টাকা, তাহলে অফিস খরচটা কোন উপরিবারের মধ্যে পড়বে? লেখায় প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়, ভেরি গুড। এটা বলাই তো আছে যে অফিস খরচ মানে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। হ্যাঁ, তামান্না একদম রাইট। এটুকু পারতে হবে, চেষ্টা করতে হবে। আরেকটা ব্যাপার বলি, প্রশ্ন করলে উত্তর দিবা, ভুল উত্তর দিলে ভুল দিবা, অসুবিধা নেই। ভুল দিতে দিতে একবার সঠিক হবে, একবার, দুইবার, তিনবার ভুল হবে, চারবারের মাথায় গিয়ে ঠিক হয়ে যাবে। সুতরাং ভয় পাইবা না, জড়তা রাখবা না, মনের মধ্যে সংকোচ রাখবা না। স্যার আর ছাত্রী এই দুইজনের মাঝখানে পড়াশোনার বিষয়ে কোনো রকম দেয়াল থাকবে না। পড়াশোনার জন্য যখন দরকার ফোন দেওয়া হোক, সামনে কথা বলে হোক, জিজ্ঞেস করে হোক, ক্লাসে হোক, পড়াশোনার জন্য তোমাকে প্রশ্ন করতে হবে। না বুঝলে স্যারের কাছে জানতে হবে। এই জন্যই তুমি স্টুডেন্ট আর আমি স্যার। যদি মনে করো না কেমনে জিজ্ঞেস করি, স্যার আবার রাগ করে কিনা, অন্যরা শুনলে কি মনে করবে যে সে পারে না, খালি প্রশ্ন করে, নো, এটা ভাবা যাবে না। তোমাকে প্রশ্ন করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আর একজনে প্রশ্ন করলে সবারই জানা হয়ে যায়। তো ঠিক আছে, ভেরি গুড, তোমাদেরকে সবাই পেরেছো। তাহলে অফিস খরচ হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় কর্মীর বেতন ও কমিশন হচ্ছে বিক্রয় উপরিব্যয়। এবার আছে চলতি কার্যের মজুদ 1/1/2020। 1/1/2020 বলতে বোঝায় প্রারম্ভিক মজুদ। চলতি কার্য জিনিসটা কি, এটা তোমরা কে কেউ বলতে পারবা? তোমরা যারা ক্লাসে উপস্থিত রয়েছো, যে কেউ একটা আমাকে উত্তর দাও, ভুল হইলে ভুল, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ভুল থেকেই শুদ্ধ হয়। চলতি কার্য বলতে তোমরা কি বুঝো, আমাকে কেউ যে কোনো একজনে বলো। স্যার জানি না তো। আচ্ছা, রাইতা, সুমাইয়া, তাসনিম, বলো, একজনে বলো। না স্যার জানলে জানি না। জানো না। আচ্ছা, ফাইন, ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি। আজকে বলে দেওয়ার পরে মনে রাখবা, খেয়াল করো। তুমি যদি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক হও, মনে করো তুমি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক, তোমার গার্মেন্টসে 50 জন শ্রমিক আছে, সেলাই, তারা কাপড় সেলাই করে। গার্মেন্টসে তো কাপড় তৈরি করে, তাই না? তো মনে করো ওইখানে কাপড় সেলাই করে 50 জন শ্রমিক রয়েছে যারা মেশিনে কাপড় সেলাই করে। তো তুমি বর্তমান যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এই কারণে এখন এক ধরনের ড্রেস দেখবা, সাদা ড্রেস, ডাক্তার, নার্স বা যারা ফ্রন্ট ফাইটার যারা আছে তারা পরে, এটাকে বলা হয় পিপি, এরকম বলে না? জি স্যার। নাম শুনেছো? তো এই যে তার প্রোটেকশন যে ড্রেসটা সে পরে,
করোনা ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য এটা গার্মেন্টসে তৈরি করা হয়, বানানো হয়। ধরো তোমার গার্মেন্টসে সেটা বানানো হয়, তো একটা পিপি তৈরি করার জন্য অথবা একটা মাস্ক তৈরি করার জন্য যারা সেলাই কাজ করে, এটা যদি কমপ্লিট হয়ে যায়, সেলাইটা যদি কমপ্লিট হয়ে যায়, বানানো রেডি হয়ে যায়, আমি আরো সহজ করে যদি তোমাদের কাছে জিনিসের কথা বলি, তোমরা যে 3 পিস বানাও, 2 পিস বা 3 পিস যে তৈরি করো, ধরো তোমার গার্মেন্টসে এই 3 পিসের পোশাক তৈরি করা হয়। তো যদি মনে করো যে 50 জন শ্রমিক তোমার 3 পিসগুলো বানায়, সে যদি বানাইতে বানাইতে যদি একটা ড্রেস কমপ্লিট করে ফেলে, মানে সেলোয়ারও বানানো হইলো, ফ্রকও বানানো হইলো, ওড়নাও সেলাই করা হলো, 3টেই রেডি হয়ে গেল, কামিজ সালোয়ার এবং ওড়না 3টে রেডি হয়ে গেল। তো 3টে যদি রেডি হয়ে একটা প্যাকেট ভরে দেওয়া হয় যে এই প্যাকেটের মধ্যে 3 পিসটা রেডি কমপ্লিট করা আছে, এটাকে বলা হয় তৈরি পণ্য, মানে পণ্য তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, উৎপাদিত পণ্য বলা হয়, তৈরি পণ্য বলা হয়। আর যদি এরকম হয় যে জামা যেটা রয়েছে, কামিজ যেটাকে বলি, কামিজের একটা হাতা লাগানো বাকি আছে, সালোয়ারের ধরো ইস্ত্রি করা বাকি আছে, বা নিচে পায়ের নিচের অংশে যে সেলাই করে সেলাইটা বাকি আছে, হ্যাঁ, ওড়নার 2 পাশ সেলাই করা হয় নাই, এরকম যদি কাজ অর্ধেক হয়, অর্ধেক হয় নাই, বা 80% হয়েছে 20% হয় নাই, বা 30% হয়েছে 70% হয় নাই, এই যে কাজটা হয় নাই, অর্ধেক অবস্থা রয়ে গেছে, আর তখনই হিসাব কাল শেষ হয়ে গেছে, হিসাব কিতাব বন্ধ হয়ে যাবে। এখন এই অবস্থায় যে কাজগুলো থাকে মেশিনের হাতে, পুরোপুরি কমপ্লিট না, এরকম কাজকে বলা হয় চলতি কার্য, মানে কাজটা এখনো চলতেছে, কাজটা এখনো শেষ হয় নাই, এটাকে বলা হয় চলতি কার্য। আমার কথা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি, কিন্তু স্যার চলতি কাজের মজুদ। চলতি কার্য, হ্যাঁ, আগে চলতি কার্যটা বুঝো। চলতি কার্য মানে যে কাজটা এখনো কমপ্লিট হয় নাই, আংশিক হয়েছে, পুরোপুরি শেষ হয় নাই, এরকম কাজকে বলা হয় চলতি কার্য। এবার খেয়াল করো, ধরো 31 ডিসেম্বরে তো হিসাব শেষ হয়ে যায়, 31 ডিসেম্বরে 50 জন শ্রমিকের মেশিনে 50টা জামা রয়ে গেল, 50টা জামা রয়ে গেল, যে কাজটা এখনো কমপ্লিট হয় নাই, আংশিক হয়েছে। তো 31 ডিসেম্বরে যে কাজগুলো কমপ্লিট হয় না, এটাকে বলা হয় সমাপনী মজুদ। আবার 21 সালে আইসা যখন আবার কাজ শুরু করব, ওই 20 সালে যেটা সমাপনী ছিল, ওইটি 21 সালে প্রারম্ভিক মজুদ হবে। ওই আংশিক কাজগুলো আগে শেষ করতে হবে, যেগুলো আগের বছরের অর্ধেক করা ছিল, আংশিক করা ছিল, এই কাজটা পরের বছর আইসা প্রথমে ওইটা শেষ করতে হবে, শেষ করে তারপরে নতুন করে কাজ করতে হবে। এজন্য আগের বারের চলতি কাজে যেটা সমাপনী মজুদ, এটি পরের বছর গিয়ে হবে প্রারম্ভিক মজুদ। তার চলতি কার্য মানে হচ্ছে যে কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই, কোনো একটা লেভেলে এসে আটকে আছে, বন্ধ হয়ে আছে, এরকম কাজকে বলা হয় চলতি কার্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেয়েরা বলো, বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। ওকে, ফাইন। এরপরে দেখো লেখা আছে চলতি কাজের প্রারম্ভিক মজুদ, চলতি কাজের সমাপনী মজুদ, পরে আছে কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় মানে হচ্ছে পণ্য তৈরি করার জন্য যে কাঁচামাল দরকার, সেই কাঁচামালটা ক্রয় করেছি, এটা হচ্ছে কাঁচামালের ক্রয়। যন্ত্রপাতির অবচয় 10,000 টাকা। আমাকে তোমরা উত্তর দাও, যন্ত্রপাতির অবচয়ের কোন ধরনের উপরিব্যয়? কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, ভেরি গুড। হ্যাঁ, তেমন নয়, এটা কারখানা উপরিব্যয়, ভেরি গুড। শ্রমিকের মজুরি, শ্রমিকের মজুরি এটা প্রত্যক্ষ ব্যয়, এটা আমাদের কাঁচামালের সাথে যোগ করে মুখ্য ব্যয় নির্ণয় করতে হয়, এটা কাঁচামালের সাথে যোগ হয়, এটা মুখ্য ব্যয়। টেলিফোন বিল পরিশোধ, এটা কোন ধরনের উপরিব্যয় হবে? টেলিফোন বিলটা প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়, ভেরি গুড। বিজ্ঞাপন খরচ, স্যার বিক্রয় পরিব্যয়। বিক্রয় উপরিব্যয়, ভেরি গুড। এই তো হয়ে গেছে, এইরকম চেষ্টা করলে হয়ে যাবে। বিজ্ঞাপন খরচ হচ্ছে বিক্রয় উপরিব্যয়, ফাইন। এরপর লেখা আছে আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচটা অফিস উপরিব্যয়। আপ্যায়ন অফিসের মধ্যে মেহমান আসলে, গেস্ট আসলে তাকে বসানো হয়, চা বিস্কিট খাওয়ানো হয়, তো এই ধরনের আপ্যায়ন ব্যয়গুলো হচ্ছে অফিস উপরিব্যয়। এরপরে আছে তৈরি পণ্যের বিক্রয়, যে পণ্য তৈরি করা হয়েছে, সেই পণ্য বিক্রি করা হয়েছে,
4,50,000 টাকা দিয়ে 4,50,000 টাকায় বিক্রি করা হয়েছে। এ হচ্ছে কারবারের আয়, বিক্রয় নামক আয় 4,50,000 টাকা। ক নম্বরে প্রশ্ন করা হয়েছে নাফিসা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় কে নির্ণয় করতে পারো? কে বলতে পারবা কিভাবে হবে? পারবা কেউ বলতে? আচ্ছা আমি বলে স্যার হ্যাঁ, বলো সুমাইয়া বলো। প্রারম্ভিক কাঁচামাল থেকে সরি স্যার সম্পূর্ণটা বাদ দিব। সময়টা বাদ দিবা, অবশ্যই বাদ দিবা। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, আংশিক একটু বাকি আছে, মাঝখানে আরো একটু কথা আছে, ওইটা অ্যাড করলে তোমরা পুরোপুরি হয়ে কাঁচামাল ক্রয় প্রথমে যোগ করতে হবে স্যার, যে হ্যাঁ প্রারম্ভিক মজুদের সাথে, হ্যাঁ তারপরে সমাপনী মজুদ মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ তামান্না একদম রাইট। তাহলে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে হলে প্রথমে কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয়টা যোগ করব। দেখো কাঁচামাল ক্রয় যোগ কাঁচামালের মজুদ, এটা যোগ করার পরে এবার আমরা কাঁচামালের সমাপনী মজুদ মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়েছে সেই পরিমাণ কাঁচামালের ব্যয় আমরা পেয়ে যাব। তাহলে কাঁচামালের ব্যবহৃত কাঁচামালের সূত্রটা আমি আবার বলি। তুমি লিখবা কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয়, কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় মাইনাস কাঁচামালের সমাপনী মজুদ। তাহলে যে উত্তরটা পাইবা তার নামই হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার। ভেরি গুড। খ নম্বরে বলেছে নাফিসা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে দেখতে হবে কতগুলো পণ্য উৎপাদন হয়েছে আর কি কি পণ্য উৎপাদন হয় নাই, আর উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। তো উদ্দীপকটা খুব ভালো করে পড়বা, পড়ার পরে এই উদ্দীপক দ্বারাই তোমার উদ্দীপক থেকে বলে দিবে তোমার কি কি কাজ করতে হবে। যেমন খ নম্বরে বলেছে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো। নাফিসা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো। উৎপাদিত পণ্যের ব্যয় বের করার জন্য তোমাদের একটা চার্ট দিয়েছিলাম উৎপাদন ব্যয় বিবরণী, সেই চার্ট তোমাদের পারতে হবে। তো দেখো আমি এখানে করে দিয়েছি, খেয়াল করো। ক নাম্বারে বলা ছিল ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। তাহলে প্রথমে কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় মাইনাস কাঁচামালের সম্ভাবনী মজুদ। তাহলে যে টাকাটা তুমি পাইলা এই টাকাটার নামই হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় এইটা 1,75,000। কাঁচামালের প্রারম্ভিক মজুদ 1,80,000, কাঁচামাল ক্রয় 1,20,000, কাঁচামালের সম্ভাবনী মজুদ 25,000। এই যে সবগুলো একসাথে যোগ বিয়োগ করে এখানে আসলে 1,75,000। এটা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে? থাকলে বলো। নো স্যার। ওকে ফাইন। খ নম্বরে দেখো আমরা করেছি নাফিসা ম্যানুফ্যাকচার লিমিটেড উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় লেখার সময় প্রথমেই তোমাকে লিখতে হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, যেটা তুমি বের করেছো। এটা সরাসরি লিখতে পারো অথবা আবার এই কাজটা করে নিতে পারো, এভাবে প্রথম থেকে করে নিতে পারো। তো যেহেতু একবার আমরা ক নাম্বারে বের করেছি সেহেতু এটা আর বের করার দরকার নাই, সরাসরি লিখলেই হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় 1,75,000 টাকা যোগ শ্রমিকের মজুরি। শ্রমিকের মজুরি 50,000 টাকা যোগ করলাম। কাঁচামালের সাথে যদি মজুরি থাকে মজুরি যোগ করার পরে যে টাকাটা বের হবে 2,25,000 টাকা, তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এটা হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় মানে প্রধান ব্যয়, কারণ অন্যতম ব্যয়। তো এই উৎপাদন ব্যয় বিবরণী করার সময় তুমি যখন ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করবা তার সাথে মজুরি যোগ করবা। মজুরি যোগ করলে তোমার হয়ে যাবে মুখ্য ব্যয়। কি হয়ে যাবে? তোমরা একজনে আমাকে মুখ্য ব্যয়ের সংখ্যাটা বলো দেখি। মুখ্য ব্যয় কাকে বলে সংখ্যাটা বলো। একেবারে বইয়ের মতো হইতে হবে এরকম নাও, তুমি যা যা আলোচনা শুনলা তার মতো হইলেই হবে।
স্যার আমি বলবো বলো বলো। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ ব্যয়। তাহলে কি বের হবে? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়, ভেরি গুড, মুখ্য ব্যয় বের হবে। তাহলে আমরা প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করব, আর প্রত্যক্ষ ব্যয় থাকলে যোগ করলে যেটা পাবো তার নাম মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যখন তুমি কারখানার উপরিব্যয় যোগ করবা, কারখানার উপরিব্যয় মুখ্য ব্যয়ের সাথে যোগ করবা তুমি কারখানার উপরিব্যয়, এখানে একটা ব্যয় ছিল শুধুমাত্র, সেটা কি? যন্ত্রপাতির অপচয়। যন্ত্রপাতির অপচয় থাকার কারণে শুধু একটা আমরা সরাসরি লিখে ফেলেছি। যদি কারখানার উপরিব্যয় অনেকগুলো থাকে, অনেকগুলো বলতে যন্ত্রপাতির অপচয়, কারখানার ভাড়া, কারখানার ম্যানেজারের বেতন, কারখানার পরিচ্ছন্নতার ব্যয়, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার গ্যাস বিল, এরকম অনেকগুলো যদি থাকে কারখানার উপরই ব্যয়, তাহলে এগুলো আমরা এই ঘরে লিখবো, দ্বিতীয় ঘরে এখানে লিখবো এখানে। যদি কারখানার উপরই ব্যয় অনেকগুলো হয় তাহলে সবগুলো যোগ করে তারপরে আমরা এখানে লিখবো। যেহেতু এই অঙ্কে মাত্র একটা কারখানার উপরই ব্যয় আছে, যন্ত্রপাতির অপচয়, তাহলে সরাসরি তুমি লিখে দিলে 10,000 টাকা। এবার মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে যে টাকাটা পাওয়া যায় তার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। তার নাম হচ্ছে কি? উৎপাদন ব্যয়। সূত্রটা আমি আবার বলি, মুখ্য ব্যয় যোগ কারখানার উপরিব্যয়, মুখ্য ব্যয় যোগ কারখানার উপরিব্যয়, তাহলে তুমি পেয়ে যাবা উৎপাদন ব্যয়। গত ক্লাসে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছিল তোমার যে পণ্য ব্যয়, কালীন ব্যয়, এগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা বললাম সেটা হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে যখন তুমি কারখানার উপরি খরচ যোগ করবা তখন তুমি পেয়ে যাবা উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, মানে যে পণ্য তৈরি করা হয়েছে সেই পণ্যগুলোর ব্যয়। এবার বলা হয়েছে এরা উৎপাদন ব্যয়। প্রশ্নে বলছিল উৎপাদিত পণ্য বলতে তৈরি পণ্যকে বোঝায়, ফিনিশ গুডস বোঝায়, যে পণ্য তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো এটা বের করার জন্য উৎপাদন ব্যয়ের সাথে তুমি চলতি কার্যের প্রারম্ভিক মজুত পণ্য যোগ করবা, অর্থাৎ যে চলতি কার্য আগের বছর আংশিক করা হয়েছে, আগের বার সমাপনী ছিল, এবারে সে প্রারম্ভিক হয়েছে, সে চলতি কার্যটা আমরা এবার কমপ্লিট করব। তাই উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুত পণ্য যোগ করবা, আর চলতি কার্যের সমাপনী মজুত পণ্য বাদ দিবা। বাদ দিলে যে টাকাটা পাইবা তার নামই হয়ে গেল উৎপাদিত পণ্যের ব্যয়। এটাতে অনেকে অনেক নামে লেখে, কোথাও পাইবা এভাবে, এরকম পাইবা। কোথাও পাইবা তৈরি পণ্যের ব্যয়, কোথাও পাইবা ফিনিশ গুডস, উৎপাদিত পণ্যের ব্যয়। তো উৎপাদিত পণ্যের ব্যয় আসার আগে তোমাকে এই চলতি কার্য থাকতে হবে। যদি চলতি কার্য না থাকে তাইলে এই উৎপাদন ব্যয়টাই হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। কথাটা আমি আবার বলি, খেয়াল করে শোনো। যদি কোনো অঙ্কে এই চলতি কার্যের প্রারম্ভিক আর চলতি কার্যের সমাপনী না থাকে তাহলে উৎপাদন ব্যয়টাই হবে ওই কোম্পানির জন্য উৎপাদিত পণ্যের ব্যয়। আর চলতি কার্য থাকলে তাহলে চলতি কার্য দুটো যোগ বিয়োগ করতে হবে, চলতি কার্যের প্রারম্ভিকটা যোগ হবে, সমাপনীটা মাইনাস হবে, তুমি পেয়ে যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। বলো, উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমায় বলতে পারো। কেউ যদি না বুঝে থাকে উৎপাদিত পণ্যের ব্যয়টা, তাহলে আমায় বলো, আমি তোমাদের সাথে বিষয়ে আবার আলোচনা করে দিব। আর যদি বুঝে থাকো তাহলে সেটা বলো, বুঝছি, তাহলে আমাকে এখানে আর আলোচনা করতে হবে না। মেয়েরা বুঝছো না বুঝো নেই? জি স্যার বুঝছি। ফাইন, ভেরি গুড। তো এ ছিল আমাদের খ নাম্বারের উত্তর। গ নাম্বারে দেখো বলেছে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে লেখা আছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় 2,60,000 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় 3,20,000 টাকা বিবেচনা করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। হ্যাঁ,
ওরে কি করলাম আবার। দেখো বিক্রিত পণ্যের ব্যয় 3,20,000 টাকা ধরে কি করতে কইছে বিশদ আয় বিবরণী। আমি তোমাদের এই কথাটা বলে দিচ্ছি, তোমরা এটা নিজেরা করবা। বিশদ আয় বিবরণী করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে, প্রথম শুরু করতে হবে বিক্রয় দিয়ে, লিখতে হবে বিক্রয়, যেন লেখা আছে বিক্রয়। আমি তোমাদের একটু যদি অনুমান করে দেখাই, আমি তোমার জন্য এটা বাকি রেখেছিলাম যে তোমরা এটা করবা, তোমরা এটা এইভাবে গড় রাখবা। প্রথমে লিখবা বিক্রয়, বিক্রয় না লেখা লিখবা বাদ, এরকম বাদ লেখা লিখবা। এখান থেকে বাদ দেবা বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। স্যার এখানে 3টা ঘর লাগে না টাকার? হ্যাঁ 3টা ঘর দেওয়া যায়, 3টা ঘর দেওয়া যায়। বিক্রিত পণ্যের ব্যয় যখন লিখবা, প্রথমে এখানে লিখবা বিক্রয়, এই ঘরে বিক্রয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয় লিখবা এই ঘরে। এটা গুলো পাইবা কই? এটা পাইবা পিছনে আছে, এই দেখো বিক্রয় আছে 4,50,000 টাকা বিক্রয়, পণ্য বিক্রয়। আর বিক্রিত পণ্যের ব্যয় আছে 3,20,000 টাকা। প্রথমে তুমি লিখবা বিক্রয়, বিক্রয় লেখা বাদ বিক্রিত পণ্যের ব্যয় লেখার পরে যেটা পাইবা এই টাকাটা তুমি এই ঘরে লিখবা। এটার নাম দিবা তুমি মোট মুনাফা, এটার নাম দিবা মোট মুনাফা। তাহলে মোট মুনাফা সূত্র কি? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাইলা মোট মুনাফা। এবার মোট মুনাফা থেকে বাদ দিবা, বাদ আমি তোমাদের জাস্ট বুঝার জন্য রাফ লিখে দিচ্ছি আর কি। বাদ লিখবা পরিচালন ব্যয়, বাদ লিখবা পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় লিখা দুইটা জিনিস এখান থেকে বাদ দিবা। একটা হচ্ছে অফিস পরিব্যয় আর একটা বিক্রয় পরিব্যয়, একটা অফিস পরিব্যয় আর একটা বিক্রয় পরিব্যয়। মোট মুনাফা বের করে সেই মোট মুনাফা থেকে অফিস পরিব্যয় তুমি এখানে পাইছো, তোমরা নিজেরাই বলেছো যে অফিস খরচ এটা অফিস পরিব্যয়, আপ্যায়ন খরচ এটা অফিস পরিব্যয়। আবার লেখবা বিক্রয় পরিব্যয়, বিক্রয় পরিব্যয় লেখা লিখবা এই যে বিজ্ঞাপন খরচ এটা বিক্রয় পরিব্যয়, টেলিফোন বিল এটা অফিস পরিব্যয়। তো এগুলো লিখে এই যে অফিস, টেলিফোন, আপ্যায়ন তিনটে হচ্ছে প্রশাসনিক পরিব্যয়, আর বিজ্ঞাপন আর বিক্রয়কর্মীর কমিশন, বিজ্ঞাপন খরচ আর বিক্রয়কর্মীর কমিশন এগুলো হচ্ছে বিক্রয় পরিব্যয়। এই দুইটা যোগ করে প্রশাসনিক পরিব্যয় আর বিক্রয় পরিব্যয়। এখানে যদি তুমি লিখবা বিক্রয় প্রশাসনিক পরিব্যয় আর বিক্রয় পরিব্যয়, এই দুইটা লিখবা এই ঘরে, লেখা দুইটা যোগ করে লিখবা এখানে মাইনাস করবা। তারপর যে টাকাটা পাইবা, এখানে যে টাকাটা পাইবা তার নাম হচ্ছে নিট মুনাফা, তার নাম হচ্ছে নিট মুনাফা। তাহলে নিট মুনাফা বের করার জন্য আমাদের কাজ হচ্ছে প্রথমে শুরু করব বিক্রয় দিয়া, শুরু করব বিক্রয় দিয়া, মাইনাস করব বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি তাহলে পাবো আমরা মোট মুনাফা। মোট মুনাফা যখন পাবো সেই মোট মুনাফা থেকে আমরা মাইনাস করব প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়। এই দুইটা উপরিব্যয় যখন মাইনাস করে দিবা তখন তুমি পাইবা নিট লাভ বা নিট ক্ষতি পাইবা। বলো বুঝছো না বোঝো নাই? মেয়েরা তোমরা কি বুঝছো আমার কথা? কথা বলো, সবাই তো নাই। রাইতা, জি সুমাইয়া, স্যার। আচ্ছা ভেরি গুড। যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় করবা, নিজে নিজে করবা বাসায়। পারবা না করতে? করতে পারবা তো? এটা ছিল উদ্দীপকটা, এই উদ্দীপকের আলোকে তোমাদের অঙ্কটা আমি করে দিয়েছি। তোমরা এখান থেকে হেল্প নিতে পারো,
অথবা নিজে নিজে করতে পারো, নিজে নিজে করবা, নিজে নিজে করলে ভালো। নিজে নিজে করলে হবে কি, তুমি কোন জায়গাটায় পারো না, কোনটা বুঝো না, এটা তুমি সহজে বুঝতে পারবা। আর সেটা না বুঝতে পারলে আমি বারবার বলি, তোমরা অবশ্যই আমার শরণাপন্ন হবা, আমাকে ফোন দিবা যে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই, বা এই অঙ্কটা করতে পারি নাই, বা মিলাতে পারি নাই। যদি মিলাতে না পারো, আমি কখনোই বিরক্ত হব না, তোমরা আমাকে ফোন দিয়ে তোমাদের পড়াশোনার ব্যাপারটা জেনে যাবা এবং জেনে নিবা ইনশাল্লাহ। স্যার বলো। কোশ্চেনটা একটু আবার দেখাবেন? অবশ্যই দেখাবো, দেখো। দেখতে পেয়েছো? জি স্যার। বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? মেয়েরা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমায় বলতে পারো। কোনো বিষয় নিয়ে যদি কোনো মনের মধ্যে প্রশ্ন জেগে থাকে যে এটা কি হবে, স্যাররা কেন জিজ্ঞেস করি, নো, এরকম কোনো কনফিউশনে ভুগবা না। তোমাদের প্রশ্ন দরকার হলে প্রশ্ন করবা, বারবার প্রশ্ন করবা। প্রশ্ন করলে স্যার বিরক্ত হবে না, তোমরা নিজেরা বিরক্ত হইও না। তোমরা প্রশ্ন করে জেনে নিবা, একবার, দুইবার, চারবার, পাঁচবার, যতবার প্রশ্ন করা লাগে প্রশ্ন করবা। তো তোমরা কি তাহলে অঙ্কটা করতে পারবা ইনশাল্লাহ? কি বলো? জি স্যার। ওকে, ফাইন। বলো, কারো কোনো প্রশ্ন আছে যে কোনো বিষয়ে, মানে পড়াশোনা রিলেটেড, মানে এই উৎপাদন ব্যয় নিয়ে বা অ্যাকাউন্টিং এর বিষয়ে, অ্যাকাউন্টিং এর যে কোনো বিষয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমায় বলো। আছে প্রশ্ন? নো স্যার। নাই? তো না থাকলে তাহলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।